প্রিয় আদরিণী, আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা মানে মাহাদিবা খান মেঘ। মেঘের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারী সে। মেঘ ছাড়া আকাশ যেমন সাজে না, তেমনি ভাবে তুমি ছাড়া আমাকে মানায় না। তোমার পাশে আমি বেমানান হতে পারি, কিন্তু আমার পাশে তুমি ঠিক রাজরানী। আমার হৃদয়ে তোলপাড় চলা এক অনুভূতির নাম মেঘ। তোমার কাজল টানা চোখ আর রাঙা ঠোঁটের হাসি দেখতে কতটা পথ পাড়ি দিয়েছি সেই খবর শুধু আমি জানি। আমার ভাবনায় তোমার যে প্রতিচ্ছবি ছিল সেটাও ভেঙে চুরমার করে দিয়েছো তুমি। শাড়িতে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এইভাবে ঘায়েল করে দিবে বুঝতে পারিনি। শাড়িতে কোনো মেয়েকে এত অপরূপ লাগতে পারে তা সত্যিই জানা ছিল না। যে বলেছিল গোলাপের অভাবে তোমার সাজ মলিন লাগছে, তাকে বলে দিও তুমি নিজেই গোলাপের সাম্রাজ্য। খুব করে ইচ্ছে করছিল তোমার কানের পাশে গোলাপ গুজে দেই। গোলাপের প্রতিটা পাপড়ির বাজে তোমার আমার প্রণয়ের নিশান এঁকে দেই। ফুলের রানী গোলাপের মতো তোমাকেও আমার মহারানী বানিয়ে রাখি। সব অপূর্ণতার মাঝে এই ইচ্ছেটাও অপূর্ণ রয়ে গেল আমার। চোখে ভেসে ওঠা অদ্ভুত টানের নাম ভালোবাসা। সেই টান আমি তোমার চোখে দেখতে চাই, ইতি তোমার কাছের কেউ। মেঘের বক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা এলোপাতাড়ি ছুটছে। সারা শরীর বেয়ে ঘাম বের হচ্ছে, চোখে ঝাপসা দেখছে। মেঘ রয়ে সয়ে নিঃশ্বাস ছাড়ল, বুক ধুকপুক করছে। মিষ্টি চিঠিটা দেখার জন্য উকি দিল, কিন্তু দেখতে পেল না। মেঘ সঙ্গে সঙ্গে চিঠিটা ভাঁজ করে ব্যাগে রাখল। চোখ তুলে চাইতেই নজর পড়ল সামনের টেবিলে। মেঘের ঠিক উল্টো দিকে একজন বসা, হাতে বই খোলা, কপালে সানগ্লাস তোলা, এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে ভাবল খানিক, পরক্ষণেই মনে পড়ল গোলাপ ফুলের কথাটা না শুনলে সঙ্গে সঙ্গে ফুল পাঠানো সম্ভব ছিল না। তার মানে উনি এগুলো করছেন। কিন্তু ততক্ষণে টেবিল সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। মেঘ আশেপাশে নজর বুলাতেই দেখল ক্যাফের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো। বন্যা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আসছি এক্ষুনি। মেঘ এক সেকেন্ড দেরি না করে ছুটল। শাড়ি পরে ঠিকমতো দৌড়াতে পারছে না, তবুও দ্রুত হাঁটছে। ক্যাফের সামনে গিয়ে কাউকে পেল না। কিছুক্ষণ এদিক সেদিক দেখে আবারও ফিরে এলো। মিষ্টি জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেঘ, এভাবে ছুটলি কেন? উনি সামনের টেবিলে বসেছিলেন এতক্ষণ। কে? যিনি এই কাজগুলো করাচ্ছেন। কি বলিস? কিভাবে বুঝলি? চিঠিতে লিখেছেন। চিঠিটা দে, পড়ি। মেঘ নিজের ব্যাগের দিকে তাকিয়ে আবার ওদের দিকে চেয়ে বলল, দরকার নেই, এই চিঠিটা স্পেশাল। সাদিয়া বলল, বাহ, তার মানে মানুষটাও কি তোর কাছে স্পেশাল হয়ে গেছে? হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমার জীবনে এরকম অনুভূতির সত্যিই প্রথমবার ঘটছে। মানুষটা যেই হোক, তার সঙ্গে আমার কিছু হোক বা না হোক, অনুভূতিটা স্পেশালই থাকবে। বন্যা বিরক্তি স্বরে বলল, তোর ভাইকে আমি সব বলে দিব। বলে দে, আমার কি? আমি কি কি আমি কি ভাইয়াকে ভয় পাই? দরকার হলে আমি নিজেই ভাইয়াকে বলবো। তুমি আমাকে শাড়ি পরে বের হতে দিয়েছ। এক ছেলে আমাকে পছন্দ করে ফেলেছে, এতে আমার দোষ কি? বন্যা মৃদু স্বরে বলল, আর কোনোদিন শাড়ি পরতে দিব না তোকে। যে ভালোবাসার, সে আমার ছেঁড়া কাপড় দেখেও ভালোবাসবে। মিষ্টি হাসতে হাসতে বলল, দেখেছিস কয়েক ঘন্টার ব্যবধানে মেঘ ভালোবাসায় ডুবে গেছে। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু এতটুকুর জন্য তাকে দেখতে পারলাম না, আফসোস। হঠাৎ বল হঠাৎ বন্যা বলল, আমি ওঠার সময় একটা ছেলে ফুল হাতে সিঁড়ি দিয়ে উঠছিল, বললাম না? ওই ছেলেটা সম্ভবত ওইটাই। তাকে জিজ্ঞেস করলে এই ব্যাপারে কিছু জানা যাবে। যেই ভাবনা সেই কাজ। মেঘ আর বন্যা ছেলেটাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলো, কিন্তু ছেলেটা এই ব্যাপারে তেমন কিছু জানে না। তাকে বলা হয়েছিল ফুল এনে দিতে, সে শুধু সেই কাজটাই করেছে। মেঘরা 30 মিনিটের মতো ক্যাফেতে ছিল, কিন্তু এর মধ্যে কেউ আসেনি। হতাশ হয়ে বেরিয়ে এলো মেঘ। সবার থেকে বিদায় নিয়ে যে যার মতো বাসায় চলে গেল। মেঘ বাসায় এসে কলিং বেল চাপতেই তানভীর দরজা খুলে দিল। মেঘকে দেখে মলিন হেসে জানতে চাইল, কোনো সমস্যা হয়নি তো?
তানবীরের চেহারায় চিন্তার ছাপ দেখে মেঘ ভয়ে ভয়ে বলল,